বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হাত উঠে লেখা শুরু করি। আসসালামু আলাইকুম সম্মানিত বাফেলোবাসী, আমি এম নুরুজ্জামান, সিইও জাফরান ইমিগ্রেশন। আমাদের বাফেলো অফিস থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের রেগুলার যে মান্থলি লাইভ থাকে লাইভে। সো আজকে আপনারা যারা শিরোনাম দেখেছেন তারা অলরেডি দেখে ফেলেছেন। আজকের যে লাইভটা হতে যাচ্ছে এটা হবে মূলত গত প্রায় এক বছর, যেহেতু আমরা প্রায় ডিসেম্বরের মাঝামাঝি চলে এসেছি, দ্য এয়ার ইজ এন্ডিং। গত এক বছর 20শে জানুয়ারি থেকে নতুন সরকার আসার পরে ইমিগ্রেশনে বা ইউএসএস এর রুলসের প্রসেসের ফিতে, বিশেষ করে অ্যাসাইলামে যে ব্যাপক পরিবর্তন এসেছে বা অনেকগুলো পরিবর্তন এসেছে, আজকে লাইভের মূলত বিষয়বস্তু সেটাই থাকবে। তো আর শুরু করার আগে ধন্যবাদ জানাচ্ছি বাফেলো বাংলা, বিশেষ করে রনি ভাইকে। আর আজকে যদিও আপনারা ক্যামেরার সামনে হয়তো আমাকে দেখছেন, কিন্তু আমাদের সাথে আজকে অতিথিরা আছেন বিশিষ্ট মিডিয়া অর্গানাইজার, মিডিয়া ব্যক্তিত্ব আমাদের এনামুল হক ভাই, এবং আছেন রিয়েল এস্টেট খুব পরিচিত মুখ এমডি শোভন ভাই। ওনারা ক্যামেরার ওপাশে আছেন। তো আশা করবো যে ওনারাও লাইভটা দেখবেন, দেখে যদি কোনো পরামর্শ থাকে হয়তো লাইভের মাঝে আমাকে দিবেন, আমি সেটা আপনাদেরকে বলার চেষ্টা করব। সো ওয়ান্স এগেইন শুরু করছি আজকের এই লাইভ জাফরান ইমিগ্রেশনের পক্ষ থেকে। আমি 679 ওয়ার্ল্ড এভিনিউতে আছি। আমরা প্রথমে যে বিষয়গুলো আলোচনা করব তার মধ্যে শুরুতেই বলবো যে ব্যাপক ফি পেমেন্ট পদ্ধতির পরিবর্তন এসেছে এই গত কয়েকটা মাসে। স্পেশালি যে বিগ অ্যান্ড বিউটিফুল বিল নামে আপনারা শুনেছেন, জুলাই মাস থেকে যেটা কার্যকরী হয়েছে 22শে জুলাই, সোফার আই রিমেম্বার, সেখান থেকে অনেকগুলো ফি পরিবর্তন হয়েছে, বেশ কিছু ফি ইনক্রিজ হয়েছে। মূলত পরিবর্তন মানে ফি বাড়ানো হয়েছে বা নতুন করে ফি ইম্পোজ করা হয়েছে। যেমন এই ডেটের আগে আপনারা জানেন যে আমাদের অ্যাসাইলামের যারা ওয়ার্ক পারমিটের আবেদন করেন, প্রথম আবেদনটা এটা ফ্রি ছিল, এখন কিন্তু ফ্রি নাই, 550-র মতো ফি আসছে। সো এইটাই। আর যেটা সবচেয়ে বড় পরিবর্তন, কারণ আমি যদি এক এক করে ফিগুলো বলতে যাই সেগুলো এই লাইভের সময় হবে না। আপনার শুধু এটুকু বলে রাখি যে ডেফিনেটলি আপনারা যারা গত এক বছর আগেও বা 6 মাস আগেও যে ফিগুলো জানতেন, কোনো প্রসেস করতে গেলে বা কোনো প্রসেসের প্রিপারেশন নিলে ডেফিনেটলি নতুন ফিগুলো সম্বন্ধে জেনে তারপর ফাইল করবেন। কিন্তু যেটা সবচেয়ে বলার মতো পরিবর্তন সেটা হলো এখন ইউএসসিএস চলে গেছে কার্ডলেস, আই মিন ক্যাশলেস, মাই মিস্টেক, ক্যাশলেস। ক্যাশলেস মিনস হলো আগের মতো এখন আর চেকে কোনো পেমেন্ট করা যাবে না। এটা ইফেক্টিভ হয়েছে 28শে অক্টোবর 2025 থেকে। এখন আপনারা যদি ইউএসসিএস এ কোনো ধরনের অ্যাপ্লিকেশন করেন, যদি অনলাইন অ্যাপ্লিকেশন হয় তাহলে তো অনলাইনে আমরা ফিটা ফাইল করতে পারছেন। আর যদি কোনো কারণে মেইলিং ফাইল হয়, সেক্ষেত্রে আপনাদের যে ফিগুলো পে করতে হবে, নতুন ফি যেটাই হোক, সেটা কিন্তু ফি পে করতে হবে থ্রু ডেবিট অর ক্রেডিট কার্ড অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সরাসরি। সো আগের মতো চেক দিয়ে দিলেন নির্ধারিত অঙ্কের টাকা লিখে সিগনেচার করে পে টু দ্য ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, এইটা কিন্তু আর ইফেক্টিভ নাই। সো এইভাবে যদি আপনার কোনো কারণে ফি পে করেন, এই কেসটা তারা ফেরত দিবে উইথ এ রিমার্ক যে আমরা ফি পাইনি, সো রিজেক্টেড হিসেবে ফেরত দেবে। বাট ভয়ের কোনো কারণ নেই, যদি এই ধরনের আপনাদের ফেরত আসে বা কেউ করে থাকেন ভুল করে, এটা আপনারা রিসাবমিট করতে পারবেন উইদাউট এনি হার্ম। বাট যদি কোনোটাই ডেডলাইন থাকে সেক্ষেত্রে এটা একটু জটিল, বা সেক্ষেত্রে আমি অনুরোধ করব যে যারা বাফেলোতে আছেন বা যারা আমাকে শুনছেন, যদি আমাদের রিচ করার সুযোগ থাকে আমাদের রিচ করবেন, আদারওয়াইজ আপনার পরিচিত কোনো ফার্মে যাবেন এই বিষয়টা সমাধানের জন্য। সো কীরকম হবে এই ক্যাশলেস যেটা, সেটা হলো এই যে এখানে দুটো ফর্মের কথা বলা হয়েছে। যে একটা হলো যে যদি আপনারা ক্রেডিট কার্ডে দিতে চান, সো এটা বোধ হয় এটার একটা যে ফর্ম সেটা হলো G1450। এই ফর্মটা পূরণ করতে হবে এবং সেখানে কি পরিমাণ অর্থ বা ফি ইউএসসিএস কেটে নিবে সেই অঙ্কটা থাকতে হবে, এবং আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের নাম্বার, সিকিউরিটি নাম্বার, বিলিং অ্যাড্রেস এবং এক্সপায়ারেশন ডেট, মানে যেভাবে আপনি এটা ক্রেডিট কার্ডে পে করেন এই পুরো জিনিসটা দিয়ে সিগনেচার করে সেটা আপনাকে পাঠাইতে হবে। দিলে এই অ্যাপ্লিকেশনটা ওরা যখন রিসিভ করবে সরাসরি এই G1150-র যে 1450 যে জি, এইটার ক্ষমতা বলে তার এই টাকাটা কেটে নেবে। আর যদি কোনো কারণে আপনার ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড না থাকে, সেক্ষেত্রে আপনি সরাসরি আপনার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে করতে পারবেন। সেই ফর্মের নাম্বার হলো G1650। সো ডেফিনেটলি যারা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নাম্বার দিবেন তারা 1450 পাঠাবেন, আই মিন জি ফর্ম নাম্বার। আর যারা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সরাসরি টাকা দিবেন বা ফি পে করবেন তারা দিবেন G1650। এটা কিন্তু অবশ্যই ভুল করবেন না, কোনোভাবেই চেকে আর পেমেন্ট করা যাবে না। যেহেতু আমরা ফি পেমেন্ট নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে আমি আরেকটু কথা যোগ করছি। আপনাদের ইতিমধ্যে আমরা বলেছি যে অনেকগুলো ফি বেড়েছে বা বৃদ্ধি পেয়েছে, ইনক্রিজ হয়েছে। মিনহোয়াইল
অলরেডি ইউএসসিএস ডিক্লেয়ার করেছে যে তারা নেক্সট ইয়ার জানুয়ারি 2026 জানুয়ারি থেকে এখন যে ফিগুলো অলরেডি আছে বা নতুন ইম্পোজ হয়েছে এই ফি এর সাথেও আরো কিছু ইনফ্লেশন রেট অনুযায়ী মানে মূল্যস্ফীতি অনুযায়ী আরো কিছু ফি তারা যোগ করছে। তার মানে এখনো আপনারা যে ফিটা দিচ্ছেন বা জানছেন এইটাও আর মাত্র 20 দিন বা 21 দিন পরে 1 জানুয়ারি থেকে কিছুটা পরিবর্তিত হবে। সো আবারও মেক শিওর করবেন যারা কোনো ধরনের ইমিগ্রেশন পিটিশন করবেন, অ্যাপ্লিকেশন করবেন, অবশ্যই অবশ্যই যে ডেটে ফাইল করছেন সেই ডেটের ফি জেনে তারপর ফাইল করবেন, অন্যথায় আপনাদের আবেদনটি সরাসরি রিজেক্টেড হবে বা ফেরত আসবে। দ্বিতীয় যে বড় ধরনের পরিবর্তনটি এসেছে, এই ফি এর বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে ডেফিনেটলি আমাকে এই লাইভের মধ্যে করতে পারবেন, আই এম ট্রাইং টু অ্যান্সার। সো দ্বিতীয় যে বড় পরিবর্তনটি এসেছে সেটা হলো ইএডি নিয়ে। ইএডি মানে হলো ওয়ার্ক অথরাইজেশন। সো আপনারা সবাই জানেন যে বিভিন্ন রকম ইমিগ্রেশনের আবেদনে, বিশেষ করে অ্যাসাইলাম, অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস, অন্য সব অনেক ক্ষেত্রে কিন্তু আমরা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে থাকি। সো এই ওয়ার্ক পারমিটে আগে যেটা ছিল যে একটা ছিল যে 540 দিন একটা স্বয়ংক্রিয় মানে অটোমেটিক রিনিউয়াল ছিল, সেটা টোটালি এখন বন্ধ হয়ে গেছে, সেটা নো মোর ইজ দেয়ার। কিন্তু বড় যে পরিবর্তনটা এসেছে সেটা হলো যে আপনারা সবাই জানেন যে অ্যাসাইলাম থেকে যারা ওয়ার্ক পারমিট আবেদন করছিলেন তারা কিন্তু গত বছর থেকে 5 ইয়ার্স মানে 5 বছরের জন্য আপনারা এই ওয়ার্ক পারমিটটা পাচ্ছিলেন। সেইটা অলরেডি পরিবর্তন করেছে, এটা পরিবর্তন করেছে জাস্ট 4 ডিসেম্বর থেকে। দ্যাট মিনস আজকে হলো 10 ডিসেম্বর, মাত্র 6 দিন, গত সপ্তাহে করেছে। এটা এখন থেকে আর 5 বছরের জন্য রিনিউ হবে না, এটা হবে মাত্র 18 মাসের জন্য। সো আপনারা ভালো করে শুনে রাখেন, 5 বছরের যে ইএডি আপনারা পেয়েছিলেন ইতিমধ্যে, এটা যদি পুনরায় করতে যান বা নতুন করে আবেদন করেন, আপনারা এখন থেকে ইএডি পাবেন মাত্র 18 মাসের জন্য। সো এতে আপনাদের অনেক সময় আমাদের এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় যে অন্যজন 5 বছর পেয়েছে আমি কেন পাচ্ছি না, অন্যরা 2 বছর পেয়েছে আমি কেন পাচ্ছি না। বিষয়টা এরকম না, জাস্ট ডেটের একটা বিষয়। হয়তো 3 তারিখের আগে যে ইএডি গুলো সমাধান হয়ে গেছে বা রিজলভ হয়ে গেছে সেগুলো 5 ইয়ার্স পেয়েছে, কিন্তু 4 তারিখ থেকে 18 মাস এটা বলবেন। সো প্রত্যেক 18 মাস পর পর আপনাদের নতুন করে ফি দিয়ে আপনাদের ইএডি রিনিউ করতে হবে। এই ছিল ফি এবং ইএডির বিষয়। এছাড়া আমরা আরও কিছু বিষয় সামনে যাব। আশা করি যারা আমাদের সাথে আছেন তারা আজকের এই লাইভটি যারা শুনবেন শেষ পর্যন্ত, ডেফিনেটলি আপনাদের অনেকগুলো বিষয় হয়তো বা জানা হয়ে যাবে। আমরা চেষ্টা করবো সেগুলো জানার। আর যেগুলোতে প্রশ্ন থাকবে বাফেলো বাংলার যে কমেন্ট সেকশন আছে সেখানে প্রশ্নগুলো করবেন, লাইভ চলাকালে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এরপরে যে বিষয়টি সেটা হলো নাগরিকত্ব নিয়ে। আমরা গত লাইভে এই বিষয়ে কিছু আলোকপাত করেছিলাম, আমি কিছু বলেছি যে 20 অক্টোবর থেকে নতুন যে প্রশ্নপত্র এসেছে, নতুন ধরন এসেছে নাগরিকত্বের ক্ষেত্রে। অলরেডি যেহেতু 20 তারিখ পার হয়ে গিয়েছে, এখন যারাই নাগরিকত্বের আবেদন করবেন, ন্যাচারালাইজেশন N400, তাদের ক্ষেত্রে আর পূর্বের যে প্রশ্নগুলো ছিল সেগুলোর সাথে আরও প্রায় 20টার মতো নতুন প্রশ্ন যোগ হয়েছে। এবং আগে যেটা ছিল যে আপনি 10টা প্রশ্ন ওনারা করতেন, ইমিগ্রেশন অফিসার ইন্টারভিউ অফিসার, আপনাকে 6টা সঠিক উত্তর দিতে হতো। এখন সেখানে উনি 20টা প্রশ্ন করবে, আপনাকে 12টা সঠিক উত্তর দিতে হবে। এবং আগের যে বিষয়গুলো ছিল সেখান থেকে আমেরিকার ইতিহাস, আমেরিকার যে কনস্টিটিউশন, আমেরিকার আইন যে প্রক্রিয়া, এইগুলোর উপরে এখন জোর দেওয়া হয়েছে। এগুলো মাথায় রাখতে হবে। এবং এগুলোকে বলা হয়েছে যে আগের চাইতে বেশি একটু জটিল, এবং আপনার ইংলিশের যে জ্ঞান, ইংলিশের যে ধারণা, সেই বিষয়টা আগে যত সহজে আপনি পাশ করতে পারতেন, হয়তো বা এখন তার চাইতে পাশ করাটা একটু কঠিন হবে। সো অনুরোধ করব আপনারা ভালোভাবে প্রিপারেশন না নিয়ে এখন থেকে আর এই আবেদনটা করবেন না, বাট করলেও হয়তো প্রিপারেশন নিয়ে নেবেন। এখানে দুটো বিষয় উল্লেখযোগ্য বা একটু মানে আপনাদের বিশেষভাবে মনে রাখার মতো। তার মধ্যে একটা হলো যে আপনি যদি নাগরিকত্বের আবেদন করেন, সেক্ষেত্রে ইউএসসিআইএস এর আপনার ব্যক্তিগত তদন্ত করার এই অধিকারটা মাঝখানে অমিত ছিল, এটা আবার নতুন করে চালু হয়েছে এই অক্টোবর মাস থেকে, সেপ্টেম্বর মাস বা অক্টোবর মাস থেকে, যে আপনার পূর্বাপর সমস্ত ঘটনা আপনি যেটাই ফর্মে লেখেন না কেন N400-এ, এটা ইউএসসিআইএস তদন্ত করতে পারবে। মানে ইনভেস্টিগেশনের সুযোগটা এটাকে আরো বাড়িয়ে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে প্রতিবেশীকে জিজ্ঞাসা করতে পারে, মাঠ পর্যায়ে তারা জানতে পারে, ইভেন ব্যক্তিগতভাবেও সাক্ষ্য নিতে পারে আপনার সম্বন্ধে। এবং এক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে, যেটা আগের আইনে ছিল বা আগের যে মানে বিধান ছিল সেখানে ছিল যে আপনি খারাপ কিছু করেননি, এইটা হলে যথেষ্ট ছিল আপনার নাগরিকত্ব ব্যাকগ্রাউন্ড চেকের জন্য। বাট এখন যেটা হচ্ছে নতুন, সেটা হলো যে আপনি ভালো নাগরিক হবেন কিনা,
এই বিষয়টা তারা জোর দিচ্ছে। তার মানে হলো যে আগে আমি ফেল করিনি এটা যথেষ্ট ছিল, বাট এখন আমি ভালোভাবে পাশ করেছি এই বিষয়টা সামনে চলে আসছে। এবং সেক্ষেত্রে মনে রাখতে হবে, যদি কেউ কোনো ধরনের আবেদন করেন নাগরিকত্ব, কিন্তু আপনি নাগরিকত্ব এলিজিবল না, হয়তো এটা অনিচ্ছাকৃতভাবেও করে ফেলেছেন বা ভুলে করে ফেলেছেন বা না বুঝে করে ফেলেছেন, সেক্ষেত্রেও কিন্তু এখানে একটা বড় ধরনের রিস্ক ফ্যাক্টর কাজ করবে, যা আপনাকে তার ইনঅ্যাডমিসিবল করতে পারবে। যে এইভাবে যে আপনি না জেনে করেছেন, বুঝে করেছেন, না বুঝে করেছেন, তথ্যগত ভুলে কারণে করেছেন, আর যেহেতু আপনি নাগরিকত্ব আবেদন করে ফেলেছেন কিন্তু আপনি এটা পাওয়ার হকদার বা যোগ্য এলিজিবল ছিলেন না, সেক্ষেত্রে কিন্তু তারা আপনার পুরো যে রেসিডেন্সি সেটাও কিন্তু ইনঅ্যাডমিসিবল করতে পারবে। এইটা হলো সবচাইতে বড় রিস্ক ফ্যাক্টর। সেজন্য আপনারা যে বা যারাই নাগরিকতার আবেদন করবেন, প্লিজ প্লিজ একজন এক্সপার্ট বা ইমিগ্রেশন ফার্মের অবশ্যই পরামর্শ নিয়ে করার চেষ্টা করবেন। বাট আমি এটার মধ্যে এই বলছি না যে নিজেরা পারবেন না। যদি নিজেরাও ট্রাই করেন, ডেফিনেটলি এই আইনের বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে মাইনিউটলি পড়ে বুঝে তারপর আবেদনটা করবেন। আদারওয়াইজ কোনো ধরনের যদি ফলস ব্যাক হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার গ্রিন কার্ডও চলে যেতে পারে। এটাকে মনে রাখবেন। এরপরে আমরা চলে আসছি, আপনারা রিসেন্টলি শুনেছেন যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ট্রাম্প প্রশাসন আফগানিস্তান থেকে যে কোনো ধরনের ইমিগ্রেশন প্রসেস, ইভেন যাদের অ্যাপ্রুভ হয়েছিল কেস, তাদেরও কিন্তু এখানে আসাটা সব কিন্তু রেস্ট্রিক্ট করে দিয়েছে, স্টে করে দিয়েছে। সো এই আফগানিস্তানকে তারা ধরেছে একটা উচ্চ মাত্রা ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে, এবং এই দেশের সাথে আরও 18টি মোট 19টি দেশকে তারা রেখেছে যে সেই দেশ থেকে সীমিত পরিসরে বা একদমই বন্ধ থাকবে আপাতত ইমিগ্রেশন প্রসেস। সো সৌভাগ্যবশত এই দেশগুলির মধ্যে আমাদের প্রতিবেশী মায়ানমার বা বার্মা থাকলেও বাংলাদেশ সেখানে নাই। সেক্ষেত্রে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে বাংলাদেশ নাই মানেই অযথা সময় নষ্ট করবেন না। যদি কারোর কোনো ধরনের ইমিগ্রেশন বেনিফিট পাওয়ার সুযোগ থাকে বা আবেদন করার সুযোগ থাকে, যত দ্রুত সম্ভব করে ফেলবেন। কারণ কোনো কারণে যদি নতুন কোনো ঘোষণা আসে যে আবেদন যারা করেননি তারা আবেদন করতে পারবেন না, আমরা বলছি না এটা বাংলাদেশ ক্ষেত্রে আসবে, বাট হু নোজ। সো আপনারা কেয়ারফুলি হয়তো কিছু আবেদন করতে পারেন, সেটা দয়া করে ফেলবেন, যাতে কোনো ধরনের রেস্ট্রিকশন আসলেও আপনারা যারা বাংলাদেশি আমরা যেন এইখান থেকে সেফ থাকতে পারি। এই রেস্ট্রিকশনের মধ্যে যেন আমরা না পড়ি। এবং অনেকেই তো বোধহয় ইতিমধ্যে শুনে ফেলেছেন 19 দেশের লিস্ট, যেহেতু এখানে বাংলাদেশ নাই, আমাদের প্রতিবেশীদের মধ্যে আছেন অনলি আফগানিস্তান এবং বার্মা। সেক্ষেত্রে আমি এই দেশগুলির নাম আর পড়লাম না বা বললাম না। এরপর যদি আপনারা জানতে চান আমাদের কমেন্টে বলবেন, আমরা জানানোর চেষ্টা করব, অথবা আপনারা গুগল কিংবা অন্য কোথাও আপনারা চেক করে নেবেন। এছাড়া পারিবারিক ইমিগ্রেশনের ক্ষেত্রে কিছু পরিবর্তন এসেছে। এটা কোনো সচক্ষে দেখার মতো পরিবর্তন না, বাট আভ্যন্তরীণ বা বিয়ন্ড পরিবর্তন। সেটা কি? সেটা I-130-তে। সো আগে যেমন আমরা I-130-তে যে আবেদনগুলো করতাম, আপনারা অনেকেই জানেন যে অনেকেই হয়তো বাংলাদেশে কোনো এক পর্যায়ে একটা বিয়ে শাদী করেছেন, সেটাকে ম্যারেজ সেটাকে হয়তো কোনো ধরনের রেকর্ড যদি না আসে, অনেক সময় তারা সরাসরি লিখে দিতেন যে এটা আমরা ফার্স্ট ম্যারেজ, আগে কোনো বিয়ে করি নাই বা ম্যারেজ নাই। বা অনেক সময় তো এটাও ছিল যে ছেলে মেয়েদের বয়সের ক্ষেত্রে যেহেতু বাংলাদেশে অনেক কিছু একটা সময় সম্ভব ছিল, তো এই বিষয়গুলো এখন অবশ্যই এড়িয়ে চলবেন। এই কারণে এড়িয়ে চলবেন যে এখন যে I-130 মানে হলো আমেরিকার যিনি সিটিজেন অথবা গ্রিন কার্ড হোল্ডার, তিনি বাংলাদেশে বা তার নিজ দেশে থাকা যে ইমিডিয়েট রিলেটিভ বা স্পাউস বা সন্তান সন্ততি পিতা মাতাকে যে আনতে পারেন আবেদন করে, এটা হলো I-130। তো এই ক্ষেত্রে এই আবেদনের যত তথ্য এখন থেকে আপনারা দিবেন, তার প্রত্যেকটা তথ্য সম্পূর্ণভাবে সেকেন্ড ক্যাটাগরি যাচাই হবে। তার মানে আপনি শুধু দিয়েছেন, তারা আপনাকে কাগজ দেখেই বিলিভ করে ফেললো, এটা এখন আর আশা করবেন না। এখন থেকে এটা খুব ভালোভাবে তদন্ত হবে। সেক্ষেত্রে কি তদন্ত হবে? যেমন সম্পর্ক তারা যাচাই করবে, পূর্বের বা প্রিভিয়াস কোনো ম্যারেজ হয় সেটা তারা যাচাই করবে, এবং আপনার কোনো অপরাধের রেকর্ড আছে কিনা সেটা তারা যাচাই করবে। দ্যাট মিনস আপনি তো বলবেন যে আমি এখানে পুলিশ ভেরিফিকেশন দিয়েছি, দ্যাট উইল নট বি এনাফ। এই পরিবেশন দেওয়ার পরেও তাদের যে মেকানিজম আছে, আমেরিকান যে এম্বাসি থাকবে, তারা আপনাদের অপরাধের রেকর্ডগুলো যাচাই করবে। সো বি কেয়ারফুল। যে কোনো ধরনের আবেদন করলে এই যে স্ক্রিনিং যেটাকে বলে USCIS, এটা কিন্তু এখন থেকে কঠোরভাবে, আরও হার্শলি এটা ইফেক্টিভ হবে, এটা মনে রাখতে হবে। এছাড়া 17 অক্টোবর থেকে একটা বিষয় খুব ভালোভাবে আপনারা অনেকেই জানেন যে আমেরিকাতে বিভিন্নভাবে ইমিগ্রেশন সুবিধা পাওয়ার জন্য ব্যাপকভাবে কিন্তু ম্যারেজ ফ্রড হয়। অনেকে টাকার বিনিময়ে হোক বা অন্য রিকোয়েস্টের কারণে হোক, তারা কিন্তু বিভিন্ন ফেক ম্যারেজ বা
বোনাফাইডি ঠিক না, ম্যালাফাইডি ম্যারেজ করেন এবং অন দ্য বেসিস অফ দ্যাট ম্যারেজ তারা কিন্তু অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাসের জন্য ফাইল করে। এবং যেহেতু ম্যারেজ বেসড আবেদন সবচাইতে ফাস্টার এবং খুব দ্রুত হয়ে যায়, সেই কারণে এটা ছিল একটা ভালো ধরনের একটা পদ্ধতি এবং প্রসেস। বাট এখন কিন্তু এই ধরনের ম্যারেজ করলে এই ম্যারেজটা যে আগেও তারা পরীক্ষা করতো, বাট এখন এই পরীক্ষাটা হবে এটাকে বলা যাবে অ্যাডভান্স লেভেলে। দ্যাট মিনস কোনো ধরনের যেন ফ্রড ম্যারেজের বেস করে কোনো ইমিগ্রেশন বেনিফিট কেউ না পায়, এটা কিন্তু মেকশিওর করবে। সো আবারও ধন্যবাদ যারা আমাদের সাথে আছেন বা আজকে লাইভটা দেখছেন। আশা করি আজকের এই লাইভের যে তথ্যগুলো আমি দিব সেগুলো আপনাদের উপকারে আসবে। এই ম্যারেজ বেজের ক্ষেত্রে তারা কিন্তু পলিগ্যামি জিনিসটা দেখবে, কারণ আপনারা জানেন আমাদের বাংলাদেশে বা মুসলিম প্রধান দেশে একজন পুরুষের কিন্তু কয়েকটা বিয়ে করা কিন্তু আইনগতভাবে বৈধ। তো সেক্ষেত্রে তাদের বাংলাদেশে আরেকজন স্ত্রী আছেন কিনা বা অতীতে ছিল তার সাথে সঠিকভাবে ডিভোর্স হয়েছে কিনা এবং আরেকজনকে যিনি বিয়ে করেছেন, এই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে তারা যাচাই বাছাই করবে। সো ওয়ান্স এগেইন আপনারা যে আবেদনই করবেন, বি কেয়ারফুল। অনেকে আমাদেরকে সামনে এসে বলতে শুনেছি, এটা অ্যাজ এ কেস স্টাডি বলছি, যে দেখেন আমার বোনের করেছি, ভাইয়ের করেছি, আমার নিজের করেছি, এগুলো তো আমাদের লাগে নাই, এগুলো বলতে হয় নাই। ডোন্ট ডু দিস মিস্টেক। আগে কি বলেছেন, আগে কি লাগেনি, এই বিষয়টা একদম ভুলে যাবেন। দিস ইজ ট্রাম্প এরা। এখন যেভাবে আইন আসছে আপনার সেভাবে করতে হবে। অনেকে যারা অনেক আগে 90 দশকে বা 2000 সালের প্রথম দিকে আবেদন করেছেন কোনো I-130, তারা আপনার নিজেরাও জানেন এই আবেদনটার সাইজ ছিল কত ছোট, এটা হাতে লেখেও করা যেত, ফি কত কম ছিল। বাট দিন দিন এইটার যে যে করার যে সহজতা, সেটা কিন্তু দিন দিন কঠিন হচ্ছে। আগে থেকে হার্ড হচ্ছে, বেশি তথ্য চাচ্ছে, বেশি যাচাই হচ্ছে। সো ডোন্ট ইভেন ট্রাই টু কম্পেয়ার উইথ দ্য প্রিভিয়াস অ্যাপ্লিকেশন। আগেরটা হয়েছে বলে এটা হবে নট নেসেসারি। সো বি কেয়ারফুল। এটার সাথে যে প্রক্সি বিবাহ, যেটা আমি একটু আগে বলছিলাম, যে নাম কাওয়াসে একটা বিয়ে, এই ধরনের বিয়ে থেকে বিরত থাকবেন। ইফ দেয়ার ইজ এ ম্যারেজ, ইট মাস্ট বি এ বোনাফাইডি অর অ্যাট লিস্ট শো বোনাফাইডি। সো এই ছিল এর সাথে আমি ইতিমধ্যে বলেছি। আর এত নেগেটিভ সংবাদের মধ্যে একটা ভালো সংবাদ হলো যে আমেরিকা যারা ফার্মিং করেন, ফার্মল্যান্ড বলে যারা H2B, নট H1B, H2B-তে যারা টেম্পোরারি যারা ওয়ার্কার নিয়ে আসেন, ফরেন ওয়ার্কার অ্যাব্রোড থেকে নিয়ে আসেন, বাংলাদেশ থেকে অনেকে আসে আমি শুনেছি, মেক্সিকো থেকে আসে, তাদের সংখ্যা বৃদ্ধি হয়েছে, তাদের যে প্রক্রিয়া সেটা সহজ হয়েছে। এবং সামহাও অন দ্য রেকর্ড, অফ দ্য রেকর্ড, আইসের অপারেশন বলেন, রেড বলেন, এই ফার্মিং ল্যান্ডের বা ফার্মল্যান্ডের ক্ষেত্রে কিছুটা হলো অন্যদের চাই তারা সুবিধাজনক অবস্থাতে আছে। ইট ওয়াজ এ রিসেন্ট ডেভেলপমেন্ট। সো এই বিষয়ে যদি বিস্তারিত আরও আসে, আমরা পরবর্তী লাইভে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব। এছাড়া এখানে আর একটা জিনিস আছে যে আপনারা যখন কোনো পরিচয় দিবেন কোন আবেদনে USCIS এর, এইটা জালিয়াতি হচ্ছে কিনা, ফেক কোনো কিছু বলেছে কিনা, সেটা কিন্তু আগে তদন্ত হতো না, শুধুমাত্র বায়োমেট্রিক সময় হতো, এখন কিন্তু পরিপূর্ণ তদন্ত হবে। সো ওয়ান্স এগেইন বি কেয়ারফুল। আপনারা জানেন যে ইদানিংকালে আইস তাদের অপারেশন অনেক বেশি বৃদ্ধি করেছে, অনেক বেশি রেড হচ্ছে এবং এই রেডে অনেকে ধরা পড়ছে। সেই ক্ষেত্রে যাদেরকে ধরা হচ্ছে তাদেরকে বিভিন্নভাবে বায়োমেট্রিকের আওতায় আনা হচ্ছে এবং তাদের যে তথ্য সংরক্ষণ করা হচ্ছে সেটা কোনোভাবে তারা পরবর্তীতে এই অ্যারেস্টকে ইভেড করা বা অ্যাভয়েড করা বা বাইপাস করার কোনো সুযোগ থাকবে না। এটা অনেক ভালোভাবে করা হচ্ছে। সো বি কেয়ারফুল এগেইন, যে আপনারা যদি এটা এইভাবে কোনো ধরনের কেউ অ্যারেস্ট হয়, তার সমস্ত তথ্য কিন্তু আইসের কাছে এবং USCIS ইমিগ্রেশন যে DOG সেখানে থেকে যাবে। সো এই ছিল আজকে আমাদের বিষয়গত আলোচনা। এর সাথে আমাদের চেম্বার ভিত্তিক, অফিস ভিত্তিক এবং বাফেলো ভিত্তিক একটা বিষয় না বললেই নয়। জাস্ট কয়েকদিন আগে এখানে একজন গ্রিন কার্ড হোল্ডারকে আইস হয়রানি করেছে বা তাকে আটক করার চেষ্টা করেছে। বিষয়টা নিয়ে বাফেলো বাংলা রিপোর্ট করাতে বা আরও কয়েকজন রিপোর্ট করাতে এটা ব্যাপক আলোচনা এসেছে। এক্ষেত্রে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে চাই যে এই বিষয়টা যারা বাড়াবাড়ি মনে করেছেন বা বাড়াবাড়ি হিসেবে চিন্তা করেছেন, এই কথা কিন্তু একদম সঠিক নয়। এই কারণে সঠিক নয়, এটা ট্রাম্প আসার পরে নয়, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা আসার পরে নয় বা এখন নয়। আমেরিকার এই আইনটা বহু পুরাতন, যে যারা এই দেশে গ্রিন কার্ড রেসিডেন্ট বা লফুল বা রেসিডেন্সি এই স্ট্যাটাসে আছেন, তাদেরকে সব সময় তাদের যে স্ট্যাটাস, এই স্ট্যাটাসের প্রুফ হিসাবে তাদের গ্রিন কার্ড বা অন্যান্য ডকুমেন্ট সাথে রাখতে হবে। দ্যাট ইজ দ্য ল। এই ল কিন্তু ট্রাম্প বানাননি, এই ল আগে থেকে আছে। পার্থক্যটা হলো এই যে আগে এই
লটা বা মানুষ তাদের পরিচয়পত্র বা গ্রিন কার্ড সাথে রাখছেন কিনা এইটা সেইভাবে দেখা হতো না, হয়তো কেউ দেখেনি, এখন সেটা দেখছে। সো যারা বাফেলোতে আমার এই বক্তব্য শুনছেন বা যারা পরে শুনবেন, যে যেখান থেকে শোনেন, আমেরিকার যেখানেই থাকেন, দয়া করে প্লিজ আপনাদের রেসিডেন্সির প্রুফ সব সময় আপনাদের সাথে রাখবেন। এটা কিন্তু ল। অনেকে আমাদেরকে ইতিমধ্যে বলেছেন বা বাংলাদেশে কিছু পেপার পত্রিকায় আসছে, রিউমারও আসতেছে যে বাংলাদেশ থেকে প্রায় 250-র মতো, মানে বাংলাদেশি যারা আমেরিকাতে আনডকুমেন্টেড আছেন, এটা প্রায় 250-র মতো মানুষকে অলরেডি রিপোর্ট করা হয়েছে। এই সংখ্যাটাকে বিভিন্ন চ্যানেল বলেন, খবর নিউজ মিডিয়া বলেন, এটা খুব বড় করে প্রচার করছে। আমি এটা বলতে চাই যে যদিও আনডকুমেন্টেড কি পরিমাণ বাংলাদেশি আমেরিকাতে আছে তার সঠিক সংখ্যা কারোর কাছেই জানা নেই, বাট যেটা আমরা বিভিন্ন সূত্র থেকে পেয়েছি, আমি আপনাদেরকে মেক এনশোর করতে চাই যে বাংলাদেশি আনডকুমেন্টেড 1% মানুষকেও আমেরিকা থেকে ডিপোর্ট করা হয়নি। সেহেতু এই ধরনের খবরে বিভ্রান্ত হবেন না, প্যানিকড হবেন না। কারণ যেখানে লক্ষ লক্ষ আনডকুমেন্টেড বাংলাদেশি আছে, সেখান থেকে 200-500 লোক যদি বাংলাদেশে ডিপোর্ট করা হয়, এটা আসলে নিউজ হওয়ার মতো কোনো বিষয় নয় বলে আমরা মনে করি। কেন? কারণ যাদেরকে ডিপোর্ট করা হচ্ছে এদের ম্যাক্সিমামের আজ থেকে 10 থেকে 15, 20, 12, 10 বছর আগে কিন্তু ডিপোর্টেশন অলরেডি অর্ডার আছে, যে তাদের ডিপোর্ট করা হলো, তারা যায়নি, তারা এই দেশে রয়ে গেছে। 1, 2 হলো যে যারা নিজেরা বলেছে যে আমরা বাংলাদেশে চলে যাব, ডিপোর্ট যেহেতু করেছো আমি আমার দায়িত্বে চলে যাব, তারা যায়নি। 3, অনেকের বিরুদ্ধে এখানে এই অবস্থায় থাকার পরও বড় ধরনের অপরাধের অভিযোগ আছে, জালিয়াতির অভিযোগ আছে। সো এইরকম 3 শ্রেণী যদি আপনারা যোগ করেন, এই সংখ্যাটা আরো অনেক বেশি হওয়ার কথা। বরং আমি বলবো যে এটা আল্লাহ রহমতি হোক আর আমাদের গরিব দেশের মানুষের দোয়া হোক যে অনেক কম, তুলনামূলকভাবে অনেক কম সংখ্যক মানুষ বাংলাদেশে ডিপোর্ট হচ্ছে। সেইটাকে দয়া করে প্যানিক আকারে নিয়ে যাবেন না, এটা নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। আর দুটো বিষয়ে আলোচনা করে আজকের বক্তব্য শেষ করব। আপনারা যারা ধৈর্য ধরে শুনছেন আমাদেরকে, তাদেরকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অ্যাসাইলাম যারা এখন থেকে করবেন, হোক সেটা ডিফেন্সিভ হোক সেটা অ্যাফার্মেটিভ, দয়া করে প্রিপারেশন নিয়ে করবেন যে আপনি সমস্ত ডকুমেন্ট সহ অ্যাসাইলামটা ফাইল করতে পারেন। সেই ডকুমেন্টগুলো কি কি? যেমন আপনার পিটিশন থাকছে, সাথে থাকবে আপনার যে প্রয়োজনীয় সাপোর্টিং ডকুমেন্ট, যেমন স্টেটমেন্ট, এভিডেভিট, বাংলাদেশে বা আপনার নিজ দেশে যে পারসিকিউশনের শিকার হয়েছেন তার যে সাপোর্টিং এভিডেন্স সেগুলো, সাথে কান্ট্রি রিপোর্ট, এবং পেপার পত্রিকায় যে আর্টিকেল আসছে বা নিউজ আসছে বা অন্য কোনো আন্তর্জাতিক সংগঠন আপনার দেশের পরিস্থিতি নিয়ে লিখেছে, সেগুলো কিন্তু অবশ্যই প্রিপারেশন থাকবে। আর যদি ফটোগ্রাফস থাকে সাপোর্টিং, সেগুলো রাখবেন। দয়া করে এটা আগের মতো ভাববেন না যে আমি অ্যাসাইলাম করেছি 10 বছর আমার হিয়ারিং হবে না। নো, ডোন্ট ইভেন থিঙ্ক দ্যাট। আপনার অ্যাসাইলাম এখন লিফো চলতেছে, লিফো মিনস লাস্ট ইন ফার্স্ট আউট। সো আপনি যেদিনে আবেদন করবেন, হতে পারে 3 মাসের মধ্যে আপনার আবেদনটাই সরাসরি হয়ে যাবে। এবং আমরা গত ডেটে বলেছি যে আমরা 4 মাসের মধ্যে এখানে অ্যাপ্রুভালও পেয়েছি। দ্যাট মিনস তার অ্যাসাইলাম অ্যাপ্রুভ হয়েছে, যেখানে মানুষ 14-15 বছরও আগেরও আছে যাদের অ্যাসাইলাম এখন পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি। সো এই ওয়ান্স এগেইন প্রিপারেশন ছাড়া অ্যাসাইলাম ফাইল করবেন না। আর সব শেষে একটা বিষয় আমাদের অফিস সম্বন্ধে বলে শেষ করবো আজকের মতো। সেটা হলো যে এখন বাফেলো তো জানেন এক্সট্রিম একটা ওয়েদার কাজ করে অনেক সময়। এখন বেশ ঠান্ডা, ইটস উইন্টার, সামটাইমস ইজ স্নো, সামটাইমস ইজ রেইনিং। তো আপনারা যারা আমাদের সাথে কথা বলতে চান, অ্যাপয়েন্টমেন্ট চান, দয়া করে আমাদের জাফরার যে নাম্বার ক্যাপশন আছে সেখানে ফোন দিবেন বা আমাকে ফোন দিবেন। আমরা যে কোনো অ্যাপয়েন্টমেন্ট কিন্তু অ্যাজ ইফ আপনি আমার অফিসে আছেন সেভাবে জুমে করতে পারি বা হোয়াটসঅ্যাপ ভিডিও কলে করতে পারি, যাতে আপনি আমাকে দেখেন, আমি আপনাকে দেখি। এবং এই অ্যাপয়েন্টমেন্টগুলো কিন্তু একদম আপনি অফিসে এসে করলে যেভাবে হতো ঠিক সেভাবেই হবে। এখানে কোনো ধরনের ফি হবে না, যদি না কোনো ফি এর মতো হয়। একমাত্র আমরা যাদের পুরাতন মামলা পেন্ডিং আছে, এই ডকুমেন্ট যদি দেখতে হয়, সেক্ষেত্রে ছাড়া আমরা কোনো কনসালটেশন কিন্তু আমরা ফি নেই না, সেটা মনে রাখবেন। অথবা জুমে মিটিং হবে, এবং এই মিটিংগুলো আপনারা যদি করেন বা কনসালটেশনগুলো নেন, তাহলে আশা করবো যে আপনাদের অযথা জার্নি করা বা ট্রাভেল করা আমাদের অফিস পর্যন্ত এই ওয়েদারের মধ্যে এটা প্রয়োজন হবে না। আপনারা খুব সহসায় ঘরে বসে আমাদের সাথে এই কনসালটেশনগুলো করতে পারবেন। সেক্ষেত্রে জাস্ট কল করে অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর আপনাদের লিঙ্ক পাঠানো হবে, সেই লিঙ্কে আপনারা ক্লিক করে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারবেন। এবং আমরা ইতিমধ্যে এরকম মিটিং, আমাদের টোটাল যে কনসালটেশন হয় আপনারা অনেকেই জানেন, we have more than 3 offices in বাংলাদেশ, জ্যাকসন হাইটস, আর এখানে আমরা কিন্তু অনেক মিটিং ইতিমধ্যেই আমরা জুমে করা শুরু করেছি।
সো ওয়ান্স এগেইন জাফলো অ্যান্ড ইমিগ্রেশনের পক্ষ থেকে এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন বাফেলো বাংলা রনি ভাই, ওনার প্রতি কৃতজ্ঞতা আমাদের কথা আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য। আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কেউ প্রশ্ন করে থাকে বা সামনে অনেক আছেন, অতিথি আছেন আজকে আমাদের, তারা যদি কোনো প্রশ্ন করতে থাকেন করেন, আমি আই ক্যান অ্যান্সার।